দর্শক, আজ ৩ নভেম্বর জেল হত্যা দিবস। ৭৫-এর এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সহ জাতীয় ৪ নেতা। আজকের এই দিনে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠান। সঙ্গে আছি সাইফুল হক। দর্শক, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাজউদ্দিন আহমেদ সহ জাতীয় ৪ নেতার ছিল অনবদ্য অবদান, অথচ গেল ১৫.৫ বছরে পতিত শেখ হাসিনা সরকার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের যে বয়ান তৈরি করেছে, যে ইতিহাস শোনানোর চেষ্টা করেছে, তাতে মাওলানা ভাসানী থেকে শুরু করে অন্যান্য নেতা, মুক্তিযোদ্ধা সহ প্রায় সবাই অনুপস্থিত। শেখ মুজিব সর্বস্ব একটি ইতিহাস নির্মাণের চেষ্টা চলেছে গত ১.৫ দশকে। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ইতিহাসের ছেঁড়া পাতা। আর এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন আজ তাজউদ্দিন আহমেদের বড় কন্যা, লেখক, শিক্ষাবিদ ও গবেষক শারমিন আহমেদ। আবার আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। দর্শক, আপনিও চাইলে আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে আপনার প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন আপনার মতামত, প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন আমাদের ফেসবুকেও। আমরা সরাসরি শুরু করছি মূল আলোচনা। শারমিন আহমেদ, আপনাকে আবারও স্বাগত এবং আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকের এই অনুষ্ঠানে। আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। আজকের আলোচনাটা শুরুটা আমি একটু ২০২২ সালে ১ম অগস্ট প্রথম আলোর একটি প্রতিবেদনের শিরোনামটা ছিল অনেকটা এরকম, যে ইতিহাসে তাজউদ্দিনকে খুঁজে পেতে কষ্ট হয়। তো যেই মানুষটি হাত দিয়ে বাংলাদেশের যে স্বাধীনতার আগে ৬৬ ৬ দফার প্রাথমিক যে ড্রাফটিংটা হলো, যিনি আমাদের স্বাধীনতা সময়কালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, এর তোগুলো গুরুত্বপূর্ণ অবদানের পরও আমরা যেইভাবে চর্চিত হওয়ার কথা ওনার, সেইভাবে চর্চাটা আমরা কেন দেখলাম না? এবং যে কারণে পত্রিকাতে এরকম শিরোনাম হলো যে ইতিহাসের তাজউদ্দিনকে খুঁজে পেতে কষ্ট হয়। সেই কষ্টটা কেন হয়, একটু যদি পেছনের ঘটনাগুলো বলেন। আসলে আমাদের দেশে না প্রকৃত গণতান্ত্রিক চর্চাটা যদি হতো, তাহলে দেখেন ইতিহাস চর্চার দ্বারটাও খুলে যেত। গণতান্ত্রিক একটা আবহ, একটা এনভায়রনমেন্টটা খুবই জরুরি ইতিহাসের চর্চার। আর ওটা যদি হতো, তাহলে কিন্তু ঐতিহাসিকরাই, গবেষকরাই, শিক্ষাবিদরাই কিন্তু তারা খুঁজে নিতেন, ছেলেমেয়েরা খুঁজে পেত, পাঠ্যসূচিতে থাকতো কথাগুলো। কিন্তু গণতন্ত্র যখন থাকে না, তার বদলে ধরেন গণতন্ত্রের অপোজিটটাই হচ্ছে একনায়কতন্ত্র। একনায়কতন্ত্রের বয়ানটা কিন্তু একটা ব্যক্তিকে ঘিরে, অথবা ডাইনেস্টিক একটা আবহাওয়া, একটা ডাইনেস্টি পরিবারের কথাটা চলে আসে। তো আপনি যদি দেখেন যে স্বাধীন বাংলাদেশে, দেশ স্বাধীনের পর ৭১ পরবর্তী আমরা কিন্তু আর গণতন্ত্রটা কিন্তু আর পাইনি। যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাটার জন্য আমাদের কৃষক, শ্রমিক, মজুর, ছাত্র জনতা যে জনযুদ্ধটি করলেন, মুক্তিযুদ্ধটা আসলে সার্বিক অর্থেতে ছিল জনযুদ্ধ। সেই জনযুদ্ধটা ছিল সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা। তো এখানে মানবিক মর্যাদা হচ্ছে একটা মানুষকে মূল্যায়নও, মানুষকে জানা, বোঝা, খোঁজা, কিন্তু সেই ক্ষেত্রটা সৃষ্টি হয়নি। আমরা দেখি ধীরে ধীরে সেটারই একটা খুব ভয়াবহ পরিণতি আমরা দেখলাম এই বিগত যে স্বৈরাচার সরকারের শাসন আমলে। সেখানে এমন, আমি বলছি না যে শুধু আওয়ামী লীগ সরকারের সময় গণতন্ত্রের চর্চার ব্যাহত হয়েছে, এটা বিএনপি সরকারের সময় হয়েছে, কিন্তু এই পর্যায়ে, এই লেভেলে বোধহয় আর কোনো সরকার এই সংঘাতটি সৃষ্টি করেনি ইতিহাসের সাথে। তো সেখানে স্বাভাবিকভাবেই ধরেন, যেখানে একজন রাষ্ট্রনায়ক, তার ভিশনটা থাকবে যে তিনি রাষ্ট্রনায়ক হবেন যিনি দেশের সবচেয়ে মেধা, যোগ্যতা সম্পন্ন মানুষগুলোকে একত্রিত করে তাদেরকে স্বীকৃতি দিয়ে তাদেরকে দেশের উন্নয়নে লাগাবেন। কিন্তু একনায়করা সেটা করেন না। তারা কিন্তু মেধা, যোগ্যতাটাকে থ্রেট মনে করেন। আমি এখানে ধরেন, আর যদি থ্রেট না মনে করা হতো, তাজউদ্দিন আহমেদ অবশ্যই তিনি ইতিহাসের একজন আলোকিত নক্ষত্র। আরও তো আপনি যাদের নাম বললেন, তারা মুক্তিযুদ্ধের যারা অভূতপূর্ব অবদান রেখেছেন, তাদের সকলের কথাই আসতো। তো এখানে সিঙ্গাপুরের একটা উদাহরণ মনে আসছে, যে
লি কুয়ান ইউ উনি যখন সিঙ্গাপুরটাকে তারা পেলেন, সদ্য স্বাধীন সিঙ্গাপুর অনেকটা বাংলাদেশের মতোই অবস্থা ছিল, দারিদ্রতা। তখন একটা দুধের জন্য লাইন করে শিশুরা একটা দুধের একটু দুধ পাওয়ার জন্য তার লাইন ধরতো। আপনি দেখবেন কি রুগ্ন বাচ্চাগুলো, তো চিন্তার এটা বাইরে। যে এখনকার সিঙ্গাপুরের সাথে সেই 60 দশকের সিঙ্গাপুরের কোনো মিল নেই, কিন্তু তখন দেখা গেল লি কুয়ান ইউ উনি ওনাদের ন্যাশনাল পলিসিতে 3টা ব্যাপার অ্যাডপ্ট করলেন। একটা হচ্ছে ট্যালেন্ট, মেধা, যোগ্যতা, ট্যালেন্ট। আরেকটা ছিল প্র্যাগম্যাটিজম, আরেকটা ছিল অনেস্টি। এটার ফলে হলো কি যে ওনার মন্ত্রিসভায় ওনার সাথে যাদেরকে সিলেক্ট করলেন এবং রাষ্ট্র গঠনে তারা সবাই কিন্তু মেধা যোগ্যতা সম্পন্ন। আর প্র্যাগম্যাটিজম হচ্ছে যে যেই মডেলটাই রাষ্ট্র উন্নয়নে সিঙ্গাপুরের জন্য প্রযোজ্য, সেটা যদি শত্রু রাষ্ট্রেরও হয় তা গ্রহণ করা, জায়গাটা যেটা। আর এখানে কিন্তু দেশপ্রেম, যে দেশটাকে আমি এত ভালোবাসি, আমি দেখছি যে আমি এই মডেলটা, সেটা হয়তো আমার কৌশলগত দিকে সে আমার শত্রু রাষ্ট্র, বাট দ্যাট মডেল ইজ অ্যাপ্লিকেবল ফর মাই কান্ট্রি, তখন উনি সেটা নিলেন। আর থার্ড ছিল যেটা আপনার প্রয়োগ করাটা কিন্তু বেশ কঠিন ছিল অন্য দুটো ব্যাপারের চেয়ে, তাহলে অনেস্টি। আর দেখা গেল যে ওই প্রথমেই বহু মন্ত্রী ছাঁটাই হয়ে গেল, তাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হলো যে তুমি কেন এই ব্যবসায়ীর সাথে তার হেলিকপ্টারে ঘুরেছো, বা দেখা যাচ্ছে যে এই হোটেলে কিছু ব্যবসায়ীর সাথে তোমরা আলাপ আলোচনা, কি ব্যাপার, এটা তো প্রোটোকলের বাইরে, এরকম তো কোনো এজেন্ডা ছিল না। তার ফলে হলো কি, আপনি দেখবেন 1 বছরের মধ্যেই প্রত্যেকে ততস্থ হয়ে গেল, তখন একটা কালচার গড়ে উঠলো। এটাকে কিন্তু বলে যে একটা কালচার গড়ে উঠলো, অনেস্টির কালচার। তখন আমি দুর্নীতি করবো কেন, ইটস নট পার্ট অফ মাই কালচার। আপনি দেখেন বিদেশি একটা জিনিস দেখেন, পার্ট অফ কালচার, যে দেখবেন যে একটা ময়লা আপনার হাতে একটা ন্যাপকিন, একটা স্মল এক্সাম্পল দিচ্ছি, সেটা মানুষ ধরে রাখে, যে ট্র্যাশ ক্যানটা কোথায় সেটা খোঁজে ওখানে, ইটস পার্ট অফ দ্য কালচার। শিশুরা ওভাবেই শিখছে। কিন্তু একটা শিশু যখন ছোটবেলার থেকে দেখে, যে ছোটবেলা থেকে তাকে ব্রেইন ওয়াশ করছে, যেমন বিগত সময় দেখেছি যে বাচ্চাদেরকে কিছু কিছু দিবসে বাধ্যতামূলকভাবে ওসব দিবস ঢোকানো হতো, দাঁড়িয়ে রেখে। তার ফলে কি হয় যে এই সব করতে যে এটা দেশের প্রভূত ক্ষতি। ধরেন তাজউদ্দিন আহমেদকে আড়াল করে রাখা মানে দেশের গৌরবময় ইতিহাসকে আড়াল করে রাখা, মুক্তিযুদ্ধকে আড়াল করে রাখা। কারণ তিনি ছিলেন নেতা, অনেকেই হতে পারেন, কিন্তু মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক নেতা হওয়ার সৌভাগ্য শতাব্দীতে বারে বারে আসে না। তো এভাবেই আর কি উনি আড়াল হয়ে গেলেন। একটা বিষয় আমি জানি না এটা খুব হার্শ প্রশ্ন কিনা, আপনাদের পরিবারের দুজন, আপনার ভাই এবং বোন দুজনই গত 15 বছরে কোনো না কোনোভাবে সরকারের মন্ত্রিসভায় ছিলেন একজন, এবং একজন তো গত সরকারের আমলেও সংসদ সদস্য হিসেবে ছিলেন। এই যে ইতিহাস আড়াল করে রাখার যে প্রবণতা, আমরা সোহেল তাজের বক্তব্যগুলো আমরা দেখেছি, তো আপনাদের কি মনে হয় যে ওনারা কি ঠিক যথাযথভাবে সরকারকে ওই বার্তাগুলো দিতে পেরেছিল, যেহেতু সরকার কাঠামোর মধ্যে কোনো না কোনো ফরম্যাটে ওনারা ছিল, যে ভাবনাটা আপনি ভাবেন সেটা ওনারা ভেবেছিল কিনা? না, ওদের সাথে তো আলোচনা হয়, এ ব্যাপারে আমরা একেবারেই সহমত। এখন আসি সোহেলের ব্যাপারটা, তারপরে মিরিমিটটাতেও আসবো। আমার ছোট 2 ভাই বোন, আমি সবচেয়ে বড়। তো একটা হলো যে সোহেল যখন পলিটিক্সে ঢুকলো, ও যখন 75-এর সময়, তো ওর বয়স মাত্র 5 বছর। তারপরে এরপরে যখন আওয়ামী লীগ সরকার আসলো 1 টার্মস, তারপরে আবার বিএনপি আসলো 1 টার্মস, তারপর এভাবে, বাট 2008 ইলেকশনের পরে এটা পরে পাকাপোক্ত হয়ে গেল। বাট ওটা হচ্ছিল যে ওই 3 টার্মসে কিন্তু লোকে জানতো যে আমি পছন্দ হচ্ছে না, তখন মানুষের উৎসাহ ছিল যে আমি বদলে দিতে পারি, আমার হাতে সেই ক্ষমতাটা আছে, পরের আরেকজনকে আমি নিয়ে আসবো তোমাকে পছন্দ না হলে। আমার ওই চর্চাটা থাকলে দেখলেন অ্যানাদার 5-10 ইয়ার্স ওটা সেট আপ হয়ে যেত। তো এনিওয়ে, যখন 2009-এর যে ইলেকশনটা হলো,
more or less it was a fair election 8 ডিসেম্বরে 8 ডিসেম্বরে তখন সেটা একটা সনদ বড় ছিল দিন বদলের পালা রাইট এবং দুর্নীতি বিরুদ্ধে হ্যাঁ জিরো টলারেন্স তো ওটাতে আমার ভাই কিন্তু ভীষণ ইন্সপায়ার্ড হলো যে এখন তো তাহলে ঢেলে সাজানো যাবে এবং সে তো খুব অনেস্ট ছিল এবং এমনই ও ছিল যে ওই যে অনেক সময় সেক্রেটারিতে ঢুকতে যে পাসের দরকার হয় ও কিন্তু কাউকে পরিবার থেকে শুরু করে নো ওয়ান ওয়াজ অ্যালাউড অ্যান্ড আমি ওকে বললাম যে আমি তখন প্রিনেটাল এডুকেশনের উপর আই ওয়াজ অর্গানাইজিং একটা মান্থ লং সেমিনার তখন বিদেশ থেকে এসছিল ট্রেনার্সরা তো ওদেরকে আমি বলছিলাম যে ঠিক আছে আমি দেখাবো আমাদের নতুন সরকারের সেট আপ হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা তো তখন আমি ওদেরকে নিয়ে গেলাম সে আমাদেরকে টাইম দিল অ্যান্ড আই ওয়াজ সো প্রাউড যে আমার বাবা কিন্তু অফিস টাইমে দলের কোনো কাজ করতেন না অফিসিয়াল কাজ করতেন দলের টাইমে তো ও আমাদেরকে টাইম দিল একদম অফিসের পরে তো যাবার পরে ও আমাকে দেখালো যে ও পুলিশ রিফর্মের কথা বলছে আমার এত ভালো লাগলো যে পুলিশ রিফর্ম করবে যে দেখো পুলিশরাই তো এই যে আইন আমরা বলি একটা রাষ্ট্রের উপর আস্থাটা তখনই আসে যখন সরকার যে দলের তার বিপরীত দলের লোকটাও মনে করে মানুষটিও মনে করে পুলিশটি আমার নিরাপত্তাটা দেখবে এই আস্থাটা নিয়ে আসলেই কিন্তু জাতিটা রাষ্ট্রটা কিন্তু শক্তিশালী হয় তো ও যখন বলল কিন্তু তারপরে 5 মাসের মাথায় সে তো পদত্যাগী করে গেল এটা তো একটা বিরাট বড় একটা স্টেপ ছিল ঘটনা কারণ আমার বাবা পদত্যাগ করেছিলেন 74 সালে বাকশালের বিরোধিতা করে এবং আরো দলের হাতে কেন অস্ত্র শেখ পরিবারের হাতে কেন অস্ত্র দিস আর দ্য ভেরি বার্নিং ইস্যুজ অন উইচ হি রিজাইন তো দেখা গেল যে সোহেল যে এটা তো একটা বিশাল যে তাকে তো সবকিছু দেওয়া হচ্ছে না এমনকি সে পদত্যাগ করার পরও তার প্রায় 3 বছর লাগলো তার ওই পদত্যাগ এবং ওকে যখন টাকাও দেওয়া হলো 40 লাখ আপনি যে জানেন সেটা ফেরতও দিয়ে দিল সো হি হ্যাজ শোন আমার ভাল লাগলো যে হি হ্যাজ শোন টু দ্য নেশন যে আমি একটা কাজ করতে এসেছি মন্ত্রীর পদটা নিয়েছি কিন্তু মন্ত্রীর পদের চেয়ে আমার দায়িত্ব বড় সেখানে যখন আমি দায়িত্ব পালন করতে পারবো না বিকজ আমি একটা খুব সলেম ওথ নিয়েছি আমি একটা শপথ নিয়েছি জাতির কাছে যে আমি মন্ত্রী আমি তোমাদের সেবক আমি কাজগুলি করব যখন সে এটা পারলো না হি রিজাইন অ্যান্ড দ্যাটস এ ব্রাভো রাইট আর এরপরে হলো আপনার বোনের কথা হ্যাঁ এটা আসছি ওর তখন তো পদটা খালি হয়ে গেল কিন্তু কাপাসিয়াবাসী এত ওরা মন খারাপ হলো কারণ একটা কারণ হলো দেখবেন যে এলাকার লোকরা আপনি যদি আপনার এলাকায় ভালো কাজ করেন ওরা কিন্তু জাতীয়ভাবে জিনিসটাকে দেখে না আমার এলাকা আমার মানুষ তারই প্রতিনিধিত্বটা চাই সেখানে সরকারও যদি একটা স্বৈরাচারী কাঠামো থাকে তারা দেখে ওই মানুষটিকে ওই নেতাটাকে সেই পারপাসটি সার্ভ করতে পারবে কিনা এর মধ্যে অনেক দুষ্টু লোক অনেক মন্দ লোকের তখন নির্বাচনের দৌড়ঝাঁপ আরম্ভ হয়ে গেল আর তখন কাপাসিয়াবাসীদের ব্যাপক একটা ছিল আমি যেটা আপনারা জানতে চাচ্ছিলাম উনিও কি এই বিষয়গুলো অ্যাড্রেস করতেন হ্যাঁ ও যথাসাধ্য চেষ্টা করেছে ইতিহাসে এই নেতারা মানে বাবা হিসেবে না জাতীয় নেতারা অনুপস্থিত কেন এই আলোচনাগুলো কি সরকারের রিমি যেটা আমি জানি যে পার্লামেন্টও এটা বাট লেট মি ফিনিশ জাস্ট একটু ইফ অ্যালাউ মি টু ফিনিশ আমি লাস্ট আমি ফিনিশ করছি তখন একটা বিষয় হলো যে প্রথমে আমার নামটা প্রস্তাবনা করা হলো যে আমি যদি এমপি পদটা ওই সোহেলের খালি পদটা নিতে আগ্রহী কিনা আমাকে দেওয়া হবে এটা কিন্তু আওয়ামী লীগ থেকে অফিসিয়ালি টপ লেভেল থেকেই বলা হলো তখন আমি বললাম যে না আমি রাজনীতিতে আগ্রহী না আমি আসবো না কারণ আমি যে রিসার্চের কাজগুলি করছি এটা ব্যাহত হবে আর তখন তারা শেখ হাসিনা শেখ রেহানা নিজেরাই চলে এলেন আমাদের বাড়িতে এবং তারা বললেন ও রিকোয়েস্ট করলেন তো সেই অবস্থায় একটা তখন আর সেই অবস্থাটা বিবেচনা এবং একই সাথে কাপাসিয়াবাসীর যে আকাঙ্ক্ষাটা ছিল সেটা বিবেচনায় করে ও গেল ওই এলাকাটা সার্ভ করতে বাট আপনি দেখবেন যে ও তো ওই বিগত সরকারের কোনো ব্ল্যাক এজেন্ডার সাথে সে যুক্ত ছিল না দুর্নীতির সাথেও না এবং রিমি সংসদেও এই কথাটা উত্থাপন করেছে যেটা আপনি বললেন যে এটাকে স্বীকৃতি দেওয়া হোক
ও কিন্তু এই কথাগুলো বলেছে, তেসরা নভেম্বরকে স্বীকৃতি দেওয়া হোক, এই মুক্তিযুদ্ধের ইতিহাস খুলে দেওয়া হোক। হ্যাঁ, আপনারা হয়তো জানেন পার্লামেন্টে এই কথাগুলো এসছে, এবং 10ই এপ্রিলকে রাষ্ট্র দিবস ঘোষণা করা হোক। আর আমরা একটা সার্ভেও করেছিলাম 2019-এ, আপনার ধরেন আপনার মিড স্কুল থেকে, মানে মাধ্যমিক স্কুল থেকে জুনিয়র হাই পর্যন্ত, যে দেখা যাক যে আমরা এটা ফর্মালি এটা অনুষ্ঠিত হয় বিলিয়া থেকে, বাট অনুষ্ঠানে আমাদেরও যারা রিসার্চার অনেকেই যুক্ত ছিলেন। তাদের রিসার্চ সার্ভে রেজাল্টটা হলো এই, ওদেরকে প্রশ্ন করা হয়েছিল এমন যে বলতো জাতীয় 4 নেতার নাম। ওনারা বলেছিলেন এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা, জিয়া রহমান। এ ধরনের বলা হচ্ছে, বলতো মুক্তিযুদ্ধের কমান্ডারকে। ওরা এই ধরনের জবাব দিয়েছিল যে খন্দকার মোশতাক। তাহলে বোঝেন, তার মানে আমরা মুক্তিযুদ্ধের কোনো ইতিহাসই তুলে ধরতে পারিনি। যারা মুক্তিযুদ্ধের সরকার বলছেন, অথচ যারা চেতনার কথা বলছেন, চেতনার যে মূল খোরাকটা হচ্ছে সত্যনিষ্ঠ ইতিহাস তুলে ধরা। সেটা, এবং এই ব্যাপারটি নিয়ে আমার পার্লামেন্টেও কিন্তু আলোচনা হয়েছে। অনেক পার্লামেন্টের এটা নিয়েও প্রশ্ন করেছে যে এটা কি করে সম্ভব। আবার আরেকটা প্রশ্ন আমি করতে চাই। 1974 সালের 26 অক্টোবর তাজউদ্দিন আহমেদ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন, এবং যেটুকু জানা যায় পদত্যাগের পর তিনি রাজনীতি থেকে অনেকটা নিষ্ক্রিয় হয়ে যান। তো সেই সময়গুলো আপনি যেহেতু উনার বড় কন্যা, আপনি তো খুব কাছ থেকে ওনাকে দেখার সুযোগ পেয়েছেন। সো ওনার সাথে কথায় কি কখনো এরকম হাঞ্চ ওনার ছিল যে যেই কথাটা আজকে প্রথম আলোর হেডলাইন, যে আওয়ামী লীগ নেতৃত্বকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আমি যদি দুইটা টাইমলাইনকে একসাথে করে আলোচনাটা করি, 74-এর 26 অক্টোবরের পর থেকে ওনার সাথে, যেহেতু উনি নিষ্ক্রিয় জীবনে চলে গেছেন, ওনার সাথে আপনাদের পার্সোনাল লেভেলে অনেক নিশ্চয়ই কনভারসেশন হতো, তো সেইটারই কোনো রেজোনেন্স আমরা দেখলাম কিনা আপনার এই বক্তব্যের মধ্যে? উনি তখনই সেটা বুঝতে পেরেছিলেন কিনা যে আওয়ামী লীগ দলটি আসলে অনেকখানি বিচ্যুতির দিকে যাচ্ছে? এটা তো উনি আসলে 74 থেকে বুঝতে পেরেছিলেন। উনি অনেক সময় প্রকাশ্যও বলেছেন, মানে প্রকাশ্য পাবলিক স্পেসেও, এমনকি একসময় আমার মাকেই বললেন যে তোমরা তো বিধবা হতে যাচ্ছ, তোমরা তো বিধবা হতে যাচ্ছ। এটা প্রায়। আবার অনেক সময় উনি বলতেন যে তোমার একাই এই কাজগুলি করতে হবে, আমি তো আর থাকছি না। কারণ যে পথে বঙ্গবন্ধু দেশটাকে নিয়ে গেছেন, উনিও মারা যাবে, আমরাও মারা যাব। এবং বঙ্গবন্ধুকে এটা বললেনও। কারণ আমি তখন স্কুল থেকে, এটা আমি বলি 74-এ, এটা আমার স্পষ্ট মনে আছে। আমি আমার তাজউদ্দিন আহমেদ নেতা পিতা বইটিতেও এটা উল্লেখ করেছি, যে আমি যখন ফিরে আসলাম স্কুল থেকে, এসে শুনি যে আমার বাবার সাথে বঙ্গবন্ধুর বিরাট বাকবিতণ্ডা হয়েছে। আমাদের বাসায় বঙ্গবন্ধু চলে এসেছিলেন, কারণ আব্বু 3-4 দিন বেশ মনক্ষুণ্ণ হয়ে উনি আর অফিসেই যাননি। মানে উনি চাচ্ছিলেন যে উনি, ইফ ইউ হ্যাভ, মানে এটার জন্য ওনাকে স্টাডি করা যায়। তাজউদ্দিন আহমেদকে অসামান্য একজন মানুষ ছিলেন, যিনি নিজেকে কিন্তু প্রমোট করতেন না, খুব হাম্বল ছিলেন। এবং উনি ভাবছেন যে আমি এই মানুষটার সাথে এত বছর থেকেছি, ওনাকে আমি অপদস্থ করব না, বাট অ্যাট দ্য সেম টাইম ওনার প্রিন্সিপালের সাথে আমি এক হতে পারছি না। তো উনি আমাকে বলুক, আই উইল রিজাইন, বাট অ্যাটলিস্ট আই লেট হিম নো দিজ আর দ্য রিজনস। তো তখন আমরা তো মুজিব কাকুই বলতাম। তখন আমি এসে শুনলাম যে এরকম আমার কাছে যে এই অবস্থা, আব্বু খুব আপসেট, যে উনি মুজিব কাকুকে এসে বলছে যে কি ব্যাপার তাজউদ্দিন ইত্যাদি ইত্যাদি, এরকম অফিসে যাচ্ছ না বা কি অবস্থা, আলোচনা। তখন আব্বু বলেছেন যে মুজিব ভাই, আমি আপনাকে কতটি কথা আজকে বলবো, আমি জানি আপনি যুক্তি দিয়ে এটা খণ্ডাতে পারবেন না। 23 বছর আমরা কিসের জন্য সংগ্রাম করলাম? গণতন্ত্রের জন্য। আর আপনি এক কলমের খোঁচা বাকশাল করে আপনি সেটাকে রুইন করে দিচ্ছেন। আর দলের হাতে কেন অস্ত্র থাকবে? এটা কিন্তু ইটস নট দ্য ফার্স্ট টাইম যে উনি বলেছেন বঙ্গবন্ধুকে। হি হ্যাড রিপিটেডলি আটারড ইট। আপনারা যদি দৈনিক বাংলা, সে সময় ইত্তেফাক, ওগুলো পড়েন, দেখবেন উনি পাবলিক প্লেসেও বলছেন যে দুর্নীতি উচ্ছেদ করলে ঘর থেকে করতে হবে, এবং দলের হাতে এবং পরিবারের হাতে অস্ত্র বিপজ্জনক, তাতে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠায় বিরাট বিঘ্ন ঘটে। তো এটা তো হলো, ওটার প্রেক্ষিত তো ছিলই, এবং তার কদিন পরেই তো উনি রিজাইন করে দিলেন। না, আর যেটি আপনার ওই ঘটনার পর থেকে আমি যদি একটু ফিরে এই ঘটনায় আপনার যে ইন্টারভিউটাতে আসি, আপনি বলছেন আওয়ামী লীগ
নেতৃত্বকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, একটু যদি ব্যাখ্যা করেন যে আসলে উনি একটা জিনিস বলছিলেন যে নেতৃত্বের জায়গাটা মানে কোন পর্যন্ত সীমিত বা কোন পর্যন্ত প্রসারিত। এটা তো উনি দেখছেন অতল গহব্বর, এবং মাঝে মাঝে ওনার কথা শুনে এটা আমার মনে হতো যে বলছে যে অনেক সময় অনেক কিছু বুঝে ফেলাটা খুব কষ্টকর। উনি দেখছিলেন যে এটা যেন একটা ওই যে এরকম একটা ট্রেন চলছে কিন্তু লাইনচ্যুত হয়ে, কিন্তু বগির মধ্যে বসে মানুষ খাওয়া দাওয়া করছে করছে, কিন্তু ট্রেনটা কিন্তু লাইনচ্যুত হয়ে গেছে, ওটা অবসম্ভাবী একটা খাদে পড়ে যাবে। তো উনি ওই চালক হিসাবে ওটা দেখতে পাচ্ছিলেন, বিকজ একজন রাষ্ট্রনায়কের কিন্তু ফোর্স সাইড থাকে, হি হ্যাড ইট। এবং উনি কিন্তু বলতেন ওটার পরে যে আমি বাঁচবো না, এটা চলে যাচ্ছে, একেবারেই স্বাধীনতা বিরোধীদের হাতে চলে যাবে এবং অপশক্তির হাতে চলে যাবে, এই ডাউনফলটা হতে যাচ্ছে। এবং এটা তো উনি পরিষ্কারভাবে বলেছেন, এবং সেটা তো পরিণতি আমরা দেখলাম যে একে একে এই ঘটনাগুলো ঘটে গেল। বাট ইউনো অ্যাট দ্যাট টাইম হি এবং আরেকটা কথা বলি, উনি তো বঙ্গবন্ধুকে ওয়ার্নিংও দিলেন যে আপনাকে হত্যার কিন্তু ষড়যন্ত্র চলছে। এই যে উনি আবার জানতেন কি একটা জিনিস, তাজউদ্দিন সাহেবের এটা অ্যাড করা ভালো, বঙ্গবন্ধু ৭১ সালে কিন্তু উনি কিন্তু মুক্তিযুদ্ধের সিম্বল ছিলেন। উনি কিন্তু পরে তিনি যে গণতন্ত্রহীনতার পথে চলে গেলেন, বাট ৭১-এ উনি সিম্বল ছিলেন, জাতি তাকে দেখে প্রেরণা পেত। ওনার মতো এরকম জনপ্রিয়তা আজ পর্যন্ত আমি মনে করি কেউ পায়নি। কিন্তু ওটাকে কিভাবে ৩.৫ বছরের মাথায় ওটাকে এমন ধ্বংস হলো ওই জনপ্রিয়তা, কারণ পিপল ফেল্ট ভেরি হার্ট। ওনারা ভাবছিলেন যে এনার জন্য আমরা রোজা রাখতাম, ওনার জন্য নফল নামাজ পড়ে ওনার মুক্তির জন্য আমরা দোয়া করতাম, এই মানুষটা আমাদেরকে মানুষ মনে করলো না। উনি ক্ষমতা নিয়ে উনি হয়ে গেলেন পরিবারের একটা দলের উনি প্রধান হলেন, উনি আর কিন্তু জাতির রাষ্ট্রের কিন্তু আর প্রতিনিধিত্ব করলেন না। সো পিপল ফেল ভেরি হার্ট অ্যান্ড বিট্রেড। তো এটা তো পরিণত ওভাবেই হলো। তাহলে সেই জায়গা থেকে যদি আমরা দেখি যে এখন যেই একটা ৫ই আগস্টের পরে একটা নতুন একটা পরিস্থিতির ভেতর দিয়ে আমরা যাচ্ছি, তো সেই রকম পরিস্থিতিতে বা এই সময়কালে কি এই রকম জাতীয় নেতাদের ইতিহাস প্রকৃত অর্থে আমরা চর্চা করতে পারবো? এখানে আবার আরেকটা শর্ত হচ্ছে একটা গণতান্ত্রিক আবহ, সবার কথাটা শুনতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের দায়িত্বটা অনেক বড়, সবার কথাটা শোনা উচিত। আর রাষ্ট্রের যে ইতিহাসটা, ধরেন আবারও বলি যে আমি অ্যাডভোকেট ফজলুর রহমানের এই কোটটা উনি করেছিলেন, আই টুক অ্যান ইন্টারভিউ অফ হিম রিসেন্টলি। উনি তখন বলছিলেন, উনি এভাবে বলছেন মুক্তিযুদ্ধের পেট থেকে বাংলাদেশের জন্ম, তা আমি বলছি মুক্তিযুদ্ধের গর্ভ থেকে বাংলাদেশের জন্ম। সেটাকে অস্বীকার করে বা সেটাকে স্বীকৃতি না দিয়ে ওই নিউক্লিয়াসটা, ওটার থেকেই তো আমাদের ভিত্তি। আমরা বলছি যে আমরা বাংলাদেশ, বাংলাদেশি, বাঙালি, সবই এসে বাংলাদেশ রাষ্ট্র ওই মুক্তিযুদ্ধ থেকে। ওটা ওই মুক্তিযুদ্ধের কারণেই আমাদের ৩টা জিনিস রদ হয়, একটা জেনোসাইড বন্ধ হয়, আমাদের জেন্ডার ওয়াইজ ভায়োলেন্স বন্ধ হয়ে যায়, আমাদের এথনিক ক্লেন্সিং বন্ধ হয়। ওটা তো সবই নির্ভর করছে মুক্তিযুদ্ধের সাফল্যের উপর। যারা সেই সফলতাটা আনলেন তাদের কথা জানতে হবে না যে সেই মুক্তিযুদ্ধের একজন প্রধানমন্ত্রী ছিলেন যিনি এক কাপড় পরে একটা শার্ট, সেটাই তো আজকে আমরা খোঁজার চেষ্টা করছি। সেই প্রধানমন্ত্রীরই ইতিহাসে স্থানটা হলো না, সেইটা আপনি যদি একটু ব্যাখ্যা করেন। আপনি তো অনেকগুলো টাইমলাইন বলেছেন, আপনি গত 15 বছরটাকে যদি একটু সামনে নিয়ে। আচ্ছা, গত 15 বছরে একটা জিনিস হলো যে আমাদের গণতন্ত্র তো চলে গেল, আর চলে যাওয়ার ফলে হলো ওনারা ভাবলেন, ওনারা বাইরের রাষ্ট্রে, ধর ভারতের পূর্ণ সমর্থন নিয়ে ওনারা ভাবছে ওদের যখন ব্যাকিং আছে, উই আর অল সেট। এটা কিন্তু একটা চূড়ান্ত মারাত্মক রকমের কিন্তু ক্রোনি ক্যাপিটালিস্ট ফরম্যাটের একটা মাফিয়া রেজিমে পরিণত হলো। আমি স্বৈরাচারটাও ওখান থেকেও আমার বলতে হবে এটা মাফিয়া রেজিমই ছিল, কারণ মাফিয়ারা লুটপাট করে, স্বৈরাচার কিন্তু ওদের একটা আইডিওলজি বেজে কাজ করে। মাফিয়ারা করে লুটপাট, টাকা পাচার, ট্যাক্স ইভেশন, গুম, যেখানে প্রধানমন্ত্রী পিওনেই আপনার 450 কোটি টাকা রাইট করে নেয়। তো এটা হলে পরে হবে কি,
ওনারা যদি এখন তাজউদ্দিন আহমেদকে তুলে ধরেন, সৈয়দ নজরুল ইসলামকে তুলে ধরেন, মনসুর আলী, কামরুজ্জামান, জিয়াউর রহমান, তারপরে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, ওই সময় আরও যারা যারা অনেক বরেণ্য ব্যক্তিত্ব আছে, অনেক নামই আছে আমাদের। ইনফ্যাক্ট আমাদের যে কিশোর, একটা ছোট্ট এক্সাম্পল বলি, আমাকে বাচ্চারাই বলছিল স্কুলে যে ও একটা গত 2 বছর আগে বোধহয় রাসেল কর্নার হয়েছে। উইথ ফুল রেসপেক্ট টু লিটল রাসেল, ও তো নিষ্পাপ, তা সে বিষয়ে কোনো তো আমাদের দ্বিমত নেই, কিন্তু রাসেল তো মুক্তিযুদ্ধের তো কোনো অবদান ছিল না। কিন্তু আমরা যদি প্রত্যেকটা স্কুলে রাসেল কর্নার না করে আমরা যদি কিশোর মুক্তিযোদ্ধা কর্নার করতাম, ধর যশোরের যে কিশোরটা সে জান বাজি রেখে মুক্তিযুদ্ধে গেছিল, তাহলে হয়তো ওই কিশোরটা হয়তো আজকে পৌর, ও দেখে যাবে আই হ্যাভ বিন রেকগনাইজড, অথবা তার ছেলেমেয়েরা বলবে আমার দাদা কি আমার বাবা ইজ বিন রেকগনাইজড। এই যে একটা তখন ন্যাশনাল প্রাইডের একটা ক্ষেত্র তৈরি হয়, সেই ক্ষেত্রটা তৈরি হলো, কিন্তু দ্য কান্ট্রি ইভলভস অ্যাট অ্যামেজিং স্পেস, ওটা আমরা কিন্তু করতে পারি না, ওই প্রাইডের জায়গাটা সৃষ্টি করতে পারি না এখনো। অ্যাজ এ নেশন আই ফিল উই আর এ ট্রমাটাইজড নেশন, আমাদের হিলিং হয়নি, আমাদের হিলিং মানে আপনি যেটা বলতে চান যে এই পুরো বাংলাদেশের স্বাধীনতা জন্মের ইতিহাসটা একটা পরিবারের কৃতিত্বের ভেতর বন্দি করতে গিয়ে যে ক্ষতটা আমরা আসলে তৈরি করেছি, সেই ক্ষতটার আসলে কি পরিণতি, সেই উত্তরটা আপনার কাছ থেকে আরো খোঁজার চেষ্টা করব। তো আমাদেরকে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আমার রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতি পরে আবারও স্বাগত রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। আজ আমাদের আলোচনার বিষয় ইতিহাসের ছেঁড়া পাতা, এবং আমাদের অতিথি হিসেবে রয়েছেন তাজউদ্দিন আহমেদের কন্যা, বড় কন্যা শারমিন আহমেদ। আবারও আপা আপনাকে স্বাগত বিরতির পর। যে প্রশ্নটি বিরতির আগে রেখেছিলাম সেটি হচ্ছে এই যে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যারা নেতৃত্ব দিয়েছেন, যারা এই রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করেছেন, সেই ইতিহাসটিকে মুছে একটি পরিবারের ভেতরে নিয়ে আসার চেষ্টার আসলে কি পরিণতি আমরা আসলে দেখলাম? ভয়াবহ পরিণতি, যার ফলে হলো কি যে 5ই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, দেখা গেল যে পরিণতির ওনারা তো 16 বছর একটা পরিবারের ইতিহাসটাই বারবার ফোকাস করছিলেন। পারিবারিক ডেগুলি হয়ে যায় একটা জাতীয় দিবস। হ্যাঁ, সেখানে যেখানে বারবার করে আমার ছোট ভাই সোহেল তাজ ও যে পদযাত্রা করে স্পিকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে বারবার গণভবনেও গেল, হ্যাঁ গণভবনেও গেল, অবস্থান নিল, এবং তখন সে বারবার বললে এটা তো মুক্তিযুদ্ধের ইতিহাস, আর আপনারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের সরকার বলে দাবি করেন, তাহলে এটা তো আপনারা নিজ দায়িত্বেই করবেন, রাষ্ট্র নিজ দায়িত্বে 10ই এপ্রিল রিপাবলিক ঘোষণা করবে। ওই দিন গণপ্রজাতন্ত্রী প্রথম বাংলাদেশ সরকারের সূচনা হয়, এমার্জ করে। আর এটা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আপনার প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সের মাধ্যমে এটার একটা আইনগত ভিত্তি ছিল। দ্বিতীয় ছিল যে সকল মুক্তিযোদ্ধা তাদের অবদান বেসামরিক সামরিক সর্বক্ষেত্রে সেক্টর কমান্ডার সহ 4 জাতীয় নেতা সহ সবার ভূমিকা গুরুত্বের সাথে তুলে ধরে পাঠ্যসূচির সর্বস্তরে অন্তর্ভুক্ত করা। আর আরেকটা হচ্ছে যে আপনার 3রা নভেম্বরকে একটা রাষ্ট্রীয় দিবস হিসাবে ঘোষণা করা। এটা শোকের দিবস হিসাবেও আমরা চাইছিলাম না, এটা রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হোক। তারা কে জানলো লোকে যে নির্মমভাবে জেল প্রকোষ্ঠে যে 4 নেতাকে হত্যা করা হলো, তারা আসলে কে ছিলেন। কিন্তু দুর্ভাগ্য এই 16 বছরেও ওখানে বিন্দু মাত্র অগ্রগতি হয়নি, বরং দেখা গেল পাঠ্যসূচিগুলো ধীরে ধীরে মুক্তিযুদ্ধের কথা বিলীন হয়ে একটা পরিবারের ইতিহাস হয়ে গেল। তার তো ফলটা আমরা দেখলাম 5ই আগস্ট উনি চলে যাওয়ার পর। এই যে অ্যাটাক হলো, তখন কিন্তু দেখেন যে বঙ্গবন্ধু সব মূর্তিগুলো ভাঙা হলো একেবারে। অনেক সময় দেখে মনে হয়েছে যে এগুলো তো আবার আমাদের মানে একটা যদি থাকতো ভাস্কর্য 2টা তাহলে হয়তো এমন হতো না, কিন্তু প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা জায়গায় মানে উনি ছাড়া মনে হলো যে এক নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন হয়েছে। এটা কিন্তু মানুষের কিন্তু ধরেন একটা তরকারির খাবার সবসময় আপনি সবচেয়ে ভালো খাবারও খেতে ভাল লাগবে না, আর ওনারা বারবার করে কিন্তু একটাই মানুষকে ওটাই গ্রহণ করতে হচ্ছে। তো ওটা কিন্তু মানুষ উগরে ফেলে দিল, যে এই বড়িটা খাওয়ানো হলো 16 বছরে। তার মানে ভালোবাসা জোর করে ভালোবাসা আদায় করা যায় না।
এটার মধ্যে প্রজ্ঞা, সহনশীলতা, গণতন্ত্র না থাকলে মানুষ বোকা নয়, তারা উগরে ফেলে দেয়। আবার দেখেন ওই 5ই অগাস্টে পাশাপাশি আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস হলো, 5ই অগাস্টে যখন বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলো ভাঙা হচ্ছিল, আমার মনে হয় অনেক সময় জনগণ যখন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে, এটাও সম্পৃক্ত, তারা হাসিনা অপশাসনকে এত ঘৃণা করেছে যে তারা সেটার সাথে লিঙ্ক আপ করেছে তার বাবাকে। তখন অনেকে ভাবছে তার বাবাও তো স্বৈরাচার ছিলেন, উনি যখন মৃত্যুবরণ করলেন, হি ওয়াজ নট আ লিডার অফ এ ডেমোক্রেটিক পার্টি, উনি তখন কিন্তু একজন স্বৈরাচার। তো ওরা তো ওভাবেই লিঙ্ক করেছে, ইউ ক্যানট ব্লেম দেম। আর আরেকটা ব্লেম দেম, ইউ মে সে দ্যাট ওরা হিস্টোরিক এসব ভেঙে দিচ্ছে, 32 নম্বরের এই যে ঐতিহাসিক জায়গাগুলি ভেঙে দিচ্ছে, অবশ্যই ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এটা ঠিক না, কিন্তু আপনার তো বিপ্লবেরও প্রেক্ষাপট চিন্তা করতে হবে, গণ অভ্যুত্থানের। আমি যখন মিশরে গেলাম, আপনি বিশ্বাস করেন না, প্রত্যেকটা জায়গায় আমি হোসনি মোবারকের ছবি দেখতাম। আমার হাজব্যান্ড ইজিপশিয়ান, উনি প্রফেসর পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজের, তো আমরা মাঝে মাঝে কাজেও যেতাম, ওখানে যেতাম, দেখতাম হোসনি মোবারকের ছবি প্রত্যেকটা জায়গায়। যখন তাহরির স্কয়ারের গণ অভ্যুত্থান হলো, সে সময় আমি ছিলাম গণ অভ্যুত্থানের রাইট at the later phase, জয়েন করি আমরা ওখানে, ডে অফ ভিক্টরি, ওখানে আমরা পার্টিসিপেট করেছি। ইট ওয়াজ অ্যামেজিং, এটা ছাত্র জনতার এগেন মুভমেন্ট ছিল। তখন অবাক হয়ে দেখলাম হোসনি মোবারকের একটা ছবিও নেই, ভাস্কর্য নেই, বিলীন। মনে হলো ওই যে একটা আমাদের পবিত্র কোরআনে আছে না, যে যারা জালেম, যারা জুলুম করে, কিন্তু ওরা এত দম্ভ, তাদের বিশাল প্রাসাদ অট্টালিকা, কিন্তু আল্লাহ তাআলার একটা ইশারাতেই ওটা এমনভাবে বিলীন হয়ে যায়, মনে হয় এখানে কোনো একটা মৌনতা, শূন্যতা, হাহাকার যেন কিছুই ছিল না। তো ওটাই তো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আর একই দিনে হলো কি, ছাত্র জনতা কাপাসিয়াতে, ওরা আমার বাবার এলাকায় যে মুক্তিযুদ্ধ চত্বর আছে, ওখানে ওনার কিন্তু বিশাল ভাস্কর্য, সেখানে তারা জাতীয় পতাকা জড়িয়ে তারা আমার সোনার বাংলা গাইলো এবং ফুল দিয়ে দিল। আর পেছনে কিন্তু বঙ্গবন্ধু 7ই মার্চের যে ভাষণ দিচ্ছেন, ওই মুরালটাও ছিল। অ্যামেজিংলি ওরা ওটাতেও টাচ করেনি। তাহলে বোঝা যাচ্ছে আমরা যাদেরকে মনে করি যে উচ্ছৃঙ্খল, কিন্তু ওরাও তো এই ডিস্টিংশনটা করতে পেরেছে। তো এটা কিন্তু খুব মনে রাখতে হবে, জোর করে ভালোবাসা আদায় করা যায় না, এবং ইতিহাসের কারচুপি করলে ওটা একদিন বের হয়ে আসে। তো আজকে আরেকটা কথা, যে আপনি বলছিলেন যে ওই সরকারের সময় এমনও হয়েছে যে প্রধানমন্ত্রী ধরেন বিশেষ সহকারী, আমরা সেটাই দেখছিলাম যে ওই তৎকালীন সেই প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, তিনিও এই বিতর্কে জড়িয়েছেন, এবং সে কিন্তু তখন প্রজাতন্ত্রের কর্মচারী। হ্যাঁ, এই শাহ ফরহাদ জি। এবং উনি তখন কিভাবে একটা তাজউদ্দিন আহমেদের, বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের জন্মদিন, এই নামে একটা সেন্টার ফর তাজউদ্দিন আহমেদ রিসার্চ অ্যান্ড অ্যাক্টিভিজম, সিতারা, এই সংগঠনটি, এটা কিন্তু আমার প্রতিষ্ঠিত না, আমাদের পরিবারের না, এরা কিন্তু ছাত্ররা, তরুণরাই, এটা ঢাকা ইউনিভার্সিটিতে তাজউদ্দিন আহমেদ মেমোরিয়ালের অনুষ্ঠান হতো, অনেক তরুণ অনুপ্রাণিত হয়ে, একটি তরুণ ফার্স্ট, সে উদ্বুদ্ধ হয়ে সে প্রতিষ্ঠানটি স্থাপন করে। এনিওয়ে, সেই জন্মদিনের অনুষ্ঠানে, জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এত সুন্দর আলোচনা হলো, দেখা গেল ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, উনি ওই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে, খুব বিশ্রী ভাষায় মুক্তিযুদ্ধ, প্রধানমন্ত্রী, ওগুলোকে কটাক্ষ করে লেখা আরম্ভ করলেন, একজন প্রধানমন্ত্রীর সচিব, এবং দেখা যাচ্ছে উনি ওই সিআরআই এর সাথেও সম্পৃক্ত। তো এটা একটা প্রশ্ন জাগে না? তাহলে এখানে আমরা একটা জিনিস নির্ণয় করতে পারি, ওনারা মুক্তিযুদ্ধের চেতনা বলছেন, কিন্তু চেতনাটাকে ওনারা হাইজ্যাক করেছেন, ওটাকে ওনারা ব্যবহার করেছেন, বিন্দু মাত্র ওটার প্রতি ওনাদের কিন্তু আসলে ভালোবাসা ছিল না। এবং আমার মনে হয় বঙ্গবন্ধু তো যেহেতু 9 মাস অনুপস্থিত ছিলেন, জাতিটাকে একটা মুক্তিযুদ্ধের ওই জায়গায় উনি ঠেলে দিয়ে উনি তো আত্মসমর্পণ করলেন, ওনাকে পশ্চিম পাকিস্তান নিয়ে যাওয়া হলো, ওনার অবর্তমানে যে নেতৃত্বটা, তাদের মধ্যে দিয়ে যে দেশটা স্বাধীন হয়েছে, এটা কিন্তু উনি মেনে নিতে পারেননি। দেশ স্বাধীনের পর উনি কখনোই জিজ্ঞেস করেননি একবারও তাজউদ্দিন আহমেদকে না, সৈয়দ নজরুল ইসলামকে না, যে কিভাবে তোমরা দেশটা স্বাধীন করলে, আই ওয়ান্ট টু লার্ন ফ্রম ইট। বরং
মুক্তিযোদ্ধাদেরকে নানাভাবে তাদেরকে কিন্তু কর্নার করে ফেলা। আরেকটা প্রশ্ন আমি একটু রাখতে চাই, সেটি হচ্ছে যেই সময় তাজউদ্দিন আহমেদ পদত্যাগ করলেন এবং বাকশালের সেই ঘটনার প্রেক্ষিতে উনি অনেকটা সরে আসলেন এবং উনি সেই প্রিন্সিপালসের সাথে আপনি যেটা বললেন সেইটা আসলে ফ্যাসিবাদের রাস্তাটা তৈরি করলো কিনা? ডেফিনেটলি এখানে একটা এক্সাম্পল দিই। দেখেন, অনেক সময় আমি তো অনেক দিন মার্কিন যুক্তরাষ্ট্রে আছি, শিক্ষকতার সাথে বহুদিন যুক্ত ছিলাম, এখনও আছি, নানাভাবে আমি ট্রেনিং সেশনগুলো করি। তখন না একটা জিনিস মনে হয়, আমি ল্যাটিন আমেরিকাতেও ট্রাভেল করেছি, তো ওখানে আমি একটা আমার কাজের সূত্রে করতে তো অনেক জায়গা দেখাতো যে ল্যাটিন আমেরিকা এখন মার্কিন যুক্তরাষ্ট্র তো উত্তর আমেরিকা, রাইট? উত্তর আমেরিকা কানাডা আছে, মেক্সিকো অ্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র, রাইট? আর পাশে আছে মধ্য আমেরিকা, ওখানে কোস্টারিকা, নিকারাগুয়া, পানামা, আর দক্ষিণ আমেরিকা কলম্বিয়া, বলিভিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, রাইট? তো এটার মধ্যে দেখা যাচ্ছে ওই একই সময় যে দেশগুলো স্বাধীন হলো, ওর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ডেমোক্রেসির পথে চলে গেল, বাট ল্যাটিন আমেরিকা ডেমোক্রেসি স্থাপিত হলো না। এটা একটা কিন্তু কোয়েশ্চেন হবে যে ওয়াই। ওখানে দেখা যায় ওদের ফাউন্ডিং ফাদার্স, ওনারা ফাউন্ডিং ফাদার্স বলেন, প্রতিষ্ঠাতা জনক ওনাদের। আপনি যদি মার্কিন হিস্ট্রিটা ওই মানে প্রারম্ভের যে মানে একটা দেশ যখন স্বাধীন হয়, ওটা একতাল খুব নরম কাদামাটি, সেটা আপনি যেই শেপেই আপনি বানাতে চান সেটাই পারবেন। তো ওই সময় ল্যাটিন আমেরিকান কান্ট্রিগুলো বেছে নিল স্বৈরাচারের পথ, একনায়কতন্ত্রের পথ। আর এখানে যে আমেরিকার এমার্জ করলো রিপাবলিক হিসাবে, ওটা কিন্তু খুব আনপ্রেসিডেন্টেড ব্যাপার। তখন রাজতন্ত্রের যুগ ছিল, সেখানে বলছে প্রেসিডেন্ট, মানে কি টার্ম হবে, প্রেসিডেন্ট, সভাপতি। এটা কিন্তু খুব একটা হাম্বল একটা পদ, হাম্বল। ওখানে জর্জ ওয়াশিংটন, উনি তো আমেরিকান মুক্তিযুদ্ধে উনি নেতৃত্ব দিয়েছে, ইন দ্য ফোর ফ্রন্ট অ্যান্ড এভরিথিং। তো জর্জ ওয়াশিংটনকে এখানে খুব ইন্টারেস্টিং, আমি অ্যানাপোলিসে যখন গেলাম, অ্যানাপোলিস হচ্ছে আপনার ম্যারিল্যান্ডের রাজধানী। জর্জ ওয়াশিংটন মুক্তিযুদ্ধে 8 বছর উনি সংগ্রাম করে যখন মুক্তিযুদ্ধটা শেষ হলো, উনি করলেন কি, সোজা যে ওনার সারেন্ডার মানে পদত্যাগ পত্রটা নিয়ে জমা দিয়ে বললেন, আজকে আমি আমার স্ত্রী মার্থার কাছে কথা দিয়েছি যে আমি 25শে ডিসেম্বরের আগেই ওনার বাড়ি ভার্জিনিয়ার মাউন্ট ভার্ননে, সেখানে আমি চলে যাব। আই ওয়ান্ট টু জাস্ট লিড এ সিম্পল লাইফ। আপনি খেয়াল করেন, উনি একটা অসাধারণ সাহসী, একটা দেশের জাতির জন্মতে কত বড় ভূমিকা রেখেছেন না, একটা মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করে উনি সারেন্ডার করে উনি চলে গেলেন কিন্তু একটা সাধারণ পারিবারিক জীবনযাপন করতে। তখন কংগ্রেস 6 বছর খুঁজলো নেতাকে, তখনও কিন্তু অনেকটা এই যে এরকম অস্থিতিশীল অবস্থা, এ নেতা হতে চায়, ও হতে চায়, ওকে মানে না, ওকে মানে না। 6 বছর পর হন্য হয়ে ওরা বলল একজন মানুষকেই সবাই মানবে, দ্যাট ইজ জর্জ। তখন ওরা যখন তাকে বললেন যে আপনি আমাদের নেতা হবেন, আই রিয়েলি ওয়ান্ট টু স্ট্রেস অন দিস পয়েন্ট। আমি আপনাকে এই ঘটনাটা বোঝানোর চেষ্টা করছি, মানে যে ওনাকে যে প্লিজ জর্জ টেক ওভার, কারণ তুমি ছাড়া আমাদের আর কেউ নেতৃত্ব দেওয়ার মতো নেই আমরা এখন। এবং মিলিটারি প্রেশার করছে যখন জর্জ ওয়াশিংটনকে, দিজ আর বাঞ্চ অফ সিভিলিয়ানস, দে হ্যাভ নো ডিসিপ্লিন, নাথিং, জর্জ ইউ টেক ওভার, মানে মিলিটারি শাসন। তখন জর্জ ওয়াশিংটন বললেন, হ্যাঁ আমি মিলিটারি হয়েও আমি সিভিলিয়ান গভর্নমেন্টের আন্ডারে মুক্তিযুদ্ধ করেছে। ঠিক আমাদের মুক্তিযুদ্ধের সময় সিভিলিয়ান গভর্নমেন্ট ছিল, যেটা তাজউদ্দিন আহমেদ লিড করেন, এবং তার আন্ডারেই কিন্তু আমাদের সেক্টরস কমান্ডাররা যুদ্ধ করেছেন। তখন উনি বললেন তাহলে এটা অবমাননা করা হবে আমাদের ওই গণতান্ত্রিক প্রথাটাকে, এটা আমি ভাঙবো না। থিঙ্ক অ্যাবাউট, ও সময় উনি যদি ল্যাটিন আমেরিকার মতো ক্ষমতাটা নিয়ে দিতেন, তাহলে কিন্তু মিলিটারি শাসন কায়েম হয়ে যেত। এটা করলেন না। তখন এবার আরেকটা এক্সাম্পল, উনি যখন পদে আসলেন, ওনার ফার্স্ট টার্মে ওনারই খুবই ক্লোজ ফ্রেন্ড ওনার সম্বন্ধে যা তা গালি দিয়ে একটা বিশাল লেখা লিখলো যে জর্জ ওয়াশিংটন ইজ এ ল্যাকি অফ দ্য ব্রিটিশ। কারণ
সে সময় ব্রিটিশ ফ্রেঞ্চের আবার ওরা একটা যুদ্ধে জড়িয়ে গেছিল। তখন জেফারসন, হি ওয়াজ দ্য অথর অফ দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, তখন জেফারসন এবং অন্যান্যরা বলছিলেন আমরা ফ্রেঞ্চদেরকে তাদের পাশে দাঁড়াবো। ঠিক যেমন ভারতের সহায়তা ছাড়া মানে মুক্তিযুদ্ধে জেতা কঠিন হতো, বাট এটা আমাদের মুক্তিযুদ্ধ ছিল আর আমাদের কথাটা আমরা লিখতে পারিনি, কিন্তু ফ্রান্সের সাহায্য নিয়ে তারা স্বাধীনতা যুদ্ধে জয়লাভের পরে ফ্রান্সের সাহস হয়নি বলে দেওয়া যে আমরা স্বাধীন করে দিয়েছি, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মুক্তিযুদ্ধের কথাটা তারা লিখেছে। তো এনিওয়ে তখন জর্জ ওয়াশিংটন বলল না, ফ্রান্স আমাদের যুদ্ধে সহায়তা করেছে, কিন্তু এই মুহূর্তে আমাদের আরেকটা যুদ্ধে লিপ্ত হওয়ার কোনো, আমরা 8 বছর যুদ্ধ করেছি, এখন দেশ পুনর্গঠনে যেতে হবে। তখন আর কি অনেকে বললো যে ও তো এত অকৃতজ্ঞ, হি মাস্ট বি ইউনো ইন ডিসগাইজ, ব্রিটিশদেরকে সাপোর্ট করে, কারণ ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করলো। দেখেন উনি কি করলেন, পদক্ষেপটা কি করলেন, জর্জ ওয়াশিংটন একটা পদত্যাগ পত্র লিখলেন। উনি ম্যাডিসনকে বললেন, হি ওয়াজ এ গ্রেট ইউনো, হি ওয়াজ ওয়ান অফ দ্য কনস্টিটিউশন উনি লিখেছেন, তো বলছেন ম্যাডিসন তুমি একটা পদত্যাগ পত্র খাড়া রাখো। ওই সময় তিনি যদি বলতেন কার এত বড় অধিকার আমার বিরুদ্ধে কথা বলে, কারণ উনি তো অবিসংবাদিত নেতা, উনি যদি ওই ছেলে ভদ্রলোককে জেলে পাঠিয়ে দিতেন তাহলে তখনই ডেমোক্রেসির পথ বন্ধ। সেটাই বলছি আপা, যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইতিহাসের কথাটা আপনি বললেন সেটি বাংলাদেশে হয়নি বলেই তো এক্স্যাক্টলি এটাই বলছি যে ওই তার মানে আমাদের ওই সময়টায় আমরা একটা গোল্ডেন অপরচুনিটি ছিল। সে সময়টা আমরা যদি তখন ওই সময়টা আমাদের প্রত্যেকটা পদক্ষেপ যদি আমরা গণতান্ত্রিকভাবে নিতাম, যেমন একটু ফাউন্ডিং ফাদার্স যেহেতু আপনি প্রসঙ্গটা তুলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ল্যাটিন আমেরিকার ক্ষেত্রে, আমাদের দেশও এই বিপ্লবের পরে কিন্তু ফাউন্ডিং ফাদার্স আসলে একটি দেশের একক কোনো ব্যক্তির আসলে হওয়ার কথা নয়, এরকম যে আলোচনাটি হচ্ছে সেই আলোচনাটিকে আপনি কিভাবে দেখেন? দেখেন এদের প্রত্যেকেরই আপনি যাদের কথা বলছেন, ইনক্লুডিং আপনার বাবা সহ আরো অনেকের নাম আপনি বলেছেন, মাওলানা ভাসানী থেকে শুরু করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে প্রত্যেকের যে অবদানের জায়গা, সেই অবদানের জায়গায় একক কোনো ব্যক্তির আসলে জাতির জনক হিসেবে আবির্ভূত হওয়ার বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? জর্জ ওয়াশিংটনকে ওরা লাভ করে বলতো ফাদার, যে উনি, বাট এটা জনগণ থেকে এসেছিল কথাটা। এখন এই যে আবার জাতির জনক এটা নিয়ে কথা হচ্ছে, এটা জনগণ সিদ্ধান্ত নেই, এটা তো ওদের ডিসিশনটা, ওনারা কি চায়, কিন্তু এটা হতে হবে মুক্তিযুদ্ধের আলোকে। মুক্তিযুদ্ধের সব ঘটনা জনগণ জেনে মনে করেন যে বঙ্গবন্ধু ছিলেন আসলেই মুক্তিযুদ্ধের প্রতীক, ওনার একটা বিরাট সিম্বল আমাদেরকে ইন্সপায়ার করেছে। ঠিক আছে, উনি এটা জাতির ঠিক জনক না, কারণ জাতি তো আমাদের অনেক আছে, হয়তো একটা রাষ্ট্রের জনক, তাহলে তাই হবে যে জনগণ যদি মনে করে যে না উনি সিম্বল হলেও উনি পরবর্তীতে গণতন্ত্রটাকে ধ্বংস করেছেন, উই ডোন্ট থিঙ্ক, তার মানে জনগণই এই সিদ্ধান্তের মালিক হবে, এটা কোনো দল বা ব্যক্তি এটা সিদ্ধান্ত গ্রহণ করবে, এমনকি সরকারও না, পিপল মাস্ট বি রিপ্রেজেন্টেড। আমরা একেবারে শেষ দিকে আরেকটি প্রশ্ন করতে চাই, কেমন ইতিহাস আপনি দেখতে চান বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, এই নেতাদের চর্চার ইতিহাসটা আপনি কেমন দেখতে চান? আমি দেখতে চাই ঠিক আজকে যেমন 2024-এ ছাত্র জনতার যে অভ্যুত্থানটা, এখানে অধিকাংশ ছিল প্রায় 85-এর মতো। আমার ছেলে তাজও প্রায় অনেক হসপিটাল, অনেকগুলো জায়গায়, সরাদি মেডিকেল, ওরা প্রায় 500 আহতদেরকে দেখেছে, ওদের পাশে এসে দাঁড়িয়েছে। ওদের মধ্যে অধিকাংশ প্রায় 85% হচ্ছে সাধারণ কৃষক, শ্রমিক, মানে ওরা সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, মানে ছোট ব্যবসায়ী, ওরা জীবনটা দিয়েছে। অনেকে, আমি যখন সিআরপিতে গেলাম 2বার, যে পঙ্গু পুনর্বাসন আপনার সাভারে, তখন একটা ছেলে বলছিল, ওর নাম জহিরুল্লাহ, ও বলছিল যে আমি ছোট ব্যবসায়ী, সুনামগঞ্জে বাড়ি, নতুন বিয়ে হয়েছে বলে আমি আন্দোলনে যোগ দিইনি, কিন্তু যখন দেখলাম মুগ্ধ পানি দিতে যে ওকে গুলি করে হত্যা করেছে পুলিশ, তখন আমি আর ঘরে থাকতে পারিনি। তারপর আরেকটা ছেলে বলছে যে আমরা কেমন বাংলাদেশ তোমরা চাও, আবার যদি এরকম অবস্থা হয়, স্বৈরাচারের উত্থান, তোমরা কি আন্দোলনে যাবে?
ছেলেটার মানে ও পঙ্গু, বলে কি আবারও যাব। এই যে বিপ্লবী চেতনা, স্প্রিয়া, এদের কথাটা আমি যদি মুক্তিযুদ্ধের ইতিহাস বলি, আমি এই ধরনের কৃষক আজকে 2024কে যেমন এদের কথা আমরা ভুলতে পারবো না, সমস্ত শহীদ, সমস্ত আহতদেরকে সরকারকে তাদের প্রতি সর্বোচ্চ মনোনিবেশ করতে হবে। আমি সেটাই দেখতে চাই, কারণ একটা জাতি কেমন, ওটা বড় বড় কাঠামো, অবকাঠামো, বড় ব্রিজ, বড় দালান, হাইফাই জিনিস দিয়ে প্রমাণ হয় না। ওটা বোঝা যায় আমাদের দেশে সবচেয়ে যারা আত্মত্যাগ করেছে, যারা সাফার করেছে, তাদেরকে আমরা কিভাবে মর্যাদা দেই। সর্বসাধারণের ইতিহাসে আসলে স্থান হওয়া উচিত, এটা বড়। এবং নেতা সেই সর্বসাধারণের প্রতিনিধি। তো আমি চাই কৃষক, শ্রমিক, জনতা, মুক্তিযুদ্ধে যারা জান দিয়েছিল তারা আসুক ফোরফ্রন্টে, তাদের ইতিহাস, সেই সাথে সকল মুক্তিযোদ্ধা, সামরিক, বেসামরিক সবার অবদান সবাই জানবে এবং গর্বিত জাতি হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপা যুক্ত হওয়ার জন্য। দর্শক, রোড টু ডেমোক্রেসি আজ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।